আধুনিক যুদ্ধ মানে কি শুধু বোমা আর গুলি? না, একদমই না। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে ছোট্ট একটা ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট, হ্যাঁ, একটা ফ্রেন্ড রিকোয়েস্টও একটা দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। তো এই যে গল্পের কথা বলছি, এর শুরুটা কিন্তু কোনো গুলাগুলি বা বিস্ফোরণ দিয়ে হয়নি। শুরুটা হয়েছিল একটা সাধারণ ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট থেকে। আসুন পরিচয় করিয়ে দিই বিক্রমের সাথে। বিক্রম মস্কোতে কাজ করা একজন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা, কিন্তু তিনি নিজেও জানতেন না যে তিনি একটা অদৃশ্য ডিজিটাল যুদ্ধের এক চেস বোর্ডের একটা গুরুত্বপূর্ণ ঘুঁটি হয়ে উঠেছিলেন। আর এখানেই বিক্রমের প্রথম ভুলটা হয়। উনি নিজের ফেসবুক বায়োতে খুব সহজভাবে লিখে দিয়েছিলেন, ফরেন মিনিস্ট্রিতে কাজ করি আর থাকি মস্কোতে। একরকম ডিজিটাল শিকারীদের জন্য একটা খোলা আমন্ত্রণ। আর সেই আমন্ত্রণের সাড়াও এলো কোত্থেকে? পাকিস্তানের আইএসআই-এর বানানো একটা ফেক প্রোফাইল থেকে। নাম আলিনা, পেশায় একজন কানাডিয়ান গবেষক। এই পুরো পরিচয়টাই কিন্তু বানানো হয়েছিল বিক্রমের দুর্বলতাকে টার্গেট করে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, তাই না? একজন প্রশিক্ষিত অভিজ্ঞ নিরাপত্তা কর্মকর্তা তিনি কিভাবে এমন একটা ডিজিটাল ফাঁদে পা দিলেন, যে ফাঁদের বাস্তবে কোনো অস্তিত্বই নেই? আসলে এটা ছিল একটা নিখুঁত সাইকোলজিক্যাল গেম। দেখুন, প্রথমে টার্গেটের দুর্বলতা খুঁজে বের করা হলো। একা থাকা, একটু অ্যাপ্রিসিয়েশন দরকার। তারপর ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপে এনে বিশ্বাস তৈরি করা হলো। তার গুরুত্বপূর্ণ কাজের প্রশংসা করে ইগোকে আরও বাড়িয়ে দেয়া হলো। আর যখনই ফাঁদে পা দিল, তখনই টাকার লোভ দেখানো হলো। ব্যাস, সবশেষে গোপন তথ্য আদায়ের পালা। ফলাফল ভাবা যায়, 250-এরও বেশি টপ সিক্রেট ডকুমেন্টস লিক হয়ে যায়। এর মধ্যে কি ছিল না? অত্যাধুনিক অস্ত্রের ব্লুপ্রিন্ট, গোপন মিলিটারি স্ট্র্যাটেজি, সব কিছু। আর এই বড় বিশ্বাসঘাতকতার দাম কত ছিল জানেন? মাত্র ৩০ লক্ষ টাকা। দেশের নিরাপত্তাকে শত্রুর হাতে তুলে দেওয়ার জন্য মাত্র এইটুকু। আচ্ছা, এই যে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধের কথা বললাম, এটা কি শুধু বিক্রমের মতো কোনো একজন ব্যক্তিকে টার্গেট করেই হয়? না, অবাক করার মতো বিষয় হলো ঠিক একই কৌশল, একই প্লেবুক ব্যবহার করা হচ্ছে বিশ্ব রাজনীতির ময়দানেও। চলুন এবার একদম অন্য একটা ঘটনা দেখি। ঘটনাটা আমেরিকা আর ইরানের মধ্যেকার একটা সিজ ফায়ার বা যুদ্ধবিরতির ঘোষণাকে কেন্দ্র করে। তো একদিন আমেরিকা আর ইরান যুদ্ধবিরতির ঘোষণা দিল, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই দেখা গেল ইসরায়েল লেবাননে একটা বড় অ্যাটাক করে বসেছে। এর জবাবে ইরানও স্ট্র্যাটেজিক হরমুজ প্রণালী বন্ধ করে দিল। ২৪ ঘণ্টাও টিকল না এই শান্তি। আসলে এটা শান্তি আনার জন্য ছিলই না, বরং যুদ্ধের মাঠে নিজেদের পজিশন আরও শক্ত করার একটা চাল ছিল। বিশেষজ্ঞরা এটাকে কি বলেছিলেন জানেন? একটা মায়াবী জাল, একটা ধোকার ফাঁদ। সাধারণ মানুষকে বোকা বানানোর এক মাস্টার ক্লাস স্ট্র্যাটেজি ছিল এটা। তাহলে প্রশ্নটা হলো, যদি উদ্দেশ্য শান্তি না হবে, তাহলে এই পুরো নাটকটার পেছনে আসল কারণটা কি ছিল? মজার ব্যাপার হলো, দুই পক্ষই কিন্তু সাথে সাথে একটা মিডিয়া ওয়ার শুরু করে দিল। আমেরিকা বলতে লাগল তাদের সামরিক উদ্দেশ্য সফল, ওদিকে ইরান বলতে শুরু করল তারা একটা সুপার পাওয়ারকে হারিয়ে দিয়েছে, তাও আবার নিউক্লিয়ার পাওয়ার না হয়েও। একই ঘটনা, কিন্তু দুই দেশের মানুষের কাছে দুই রকম বিজয়ের গল্প। তাহলে আসল উদ্দেশ্যটা কি ছিল? অভিযোগ ওঠে, ট্রাম্পের উদ্দেশ্য ছিল কয়েকটা। ১. এমন সময়ে ঘোষণা দেওয়া যাতে আমেরিকার শেয়ার বাজারে তার প্রভাব পড়ে। ২. এমন একটা যুদ্ধ এড়ানো যেটা জিততে গেলে বিশ্ব অর্থনীতিতে ধস নামত। আর ৩. পাকিস্তানকে ব্যবহার করে ভারতের মতো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের উস্কে দেওয়া। আর পাকিস্তান? অভিযোগ আছে যে তারা এখানে আমেরিকার হয়ে একটা জিওপলিটিক্যাল আইটি সেলের মতো কাজ করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নাকি আমেরিকার লেখে দেওয়া স্ক্রিপ্টটাই টুইট করেছিলেন, ভাবা যায়? তো চলুন এবার এই দুটো গল্পকে, বিক্রমের গল্প আর আমেরিকা ইরানের যুদ্ধবিরতির গল্প একসাথে মিলিয়ে দেখি। এদের মধ্যেকার মিলগুলো কিন্তু সত্যি অবাক করার মতো। দেখুন, একদিকে বিক্রমের ক্ষেত্রে অস্ত্র ছিল একটা ফেক প্রোফাইল, আর অন্যদিকে সুপার পাওয়ারদের ক্ষেত্রে অস্ত্র ছিল একটা ভাইরাল টুইট। একটা টার্গেট ছিল একজন ব্যক্তির ইগো, আর একটা টার্গেট ছিল পুরো বিশ্বের জনমত। কিন্তু পদ্ধতিটা কিন্তু একই, ডিজিটাল ধোঁকা, স্ট্র্যাটেজিক ধোঁকা। আর লক্ষ্য একজনের থেকে গোপন তথ্য বের করা, আর আরেকজনের ক্ষেত্রে শেয়ার বাজারকে নিজের ইচ্ছে মতো চালনা করা। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে যুদ্ধের ময়দান এখন আর কোনো নির্দিষ্ট জায়গা নয়। যুদ্ধের ময়দান এখন আমাদের সবার সামনের এই স্ক্রিনটা। এটা একটা অদৃশ্য, নীরব যুদ্ধ, যা লড়া হচ্ছে আমাদের মনোযোগ আর বিশ্বাসকে জেতার জন্য।
আর এই পুরো ব্যাপারটা আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। তথ্যের এই যে অদৃশ্য যুদ্ধ চলছে, এতে পরবর্তী টার্গেটটা কে? কোনো একজন ব্যক্তি, কোনো একটা দেশ, নাকি আমরা সবাই?